নমস্কার, আমি অরুণাভ গঙ্গোপাধ্যায়। সমসাময়িক বাংলা পত্রিকার ইউটিউব চ্যানেলের জন্য আজ আমি একটি গল্প পাঠ করব। সমসাময়িক যখন প্রিন্ট ম্যাগাজিন ছিল তখন আমি তার সঙ্গে প্রায় বছরখানেক যুক্ত ছিলাম। তো কয়েকদিন আগে সায়নদেবদা সম্পাদক উনি ফোন করে আমায় যখন বললেন যে এরকম একটা গল্প পাঠের অনুষ্ঠান এখানে হচ্ছে এবং তোমার যদি কোনো গল্প থাকে তুমি পাঠ করো, তো না করার কোনো প্রশ্নই ছিল না। তাই জন্যে আজ আমি একটি গল্প পাঠ করব। গল্পটা আমার একটি সিরিজের অন্তর্গত, যদিও সিরিজটি সবই শুরু হয়েছে, একটা ফ্যান্টাসি সিরিজ। এই গল্পটি তার 2 নম্বর গল্প, কিন্তু তা সত্ত্বেও গল্পের প্রেক্ষাপট এবং চরিত্রদের প্রেক্ষাপট বুঝতে আশা করি না, এটা বিশ্বাসই আছে যে পাঠকদের কোনোই অসুবিধে হওয়ার কথা নয়। তো শুরু করছি আমি গল্পের নাম বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। আচ্ছা, আজকে কি ঝড় আসবে? এই আপনি কে বলুন তো? সেদিন থেকে ফোন করে করে এই একই প্রশ্ন করে চলেছেন। ইয়ার কি হচ্ছে? মজা পেয়েছেন নাকি? কথাটা বলেই কান থেকে ফোনটা প্রায় আছাড় মেরে নামিয়ে রাখতে গেলেন গৌরাঙ্গ। কিন্তু রিসিভারটা ক্রেডেলে না বসে হাত ফসকে সোজা গিয়ে লাগলো টেলিফোনের পাশে শোকেসের ওপরে রাখা ইন্দ্র এবং কুলমার বাঁধানো একটি ছবি। ফল ছত্রভঙ্গ। কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন গৌরাঙ্গ। সাত সকালেই কাজ বেড়ে যাওয়াতে মেজাজটা আরো বিগড়ে গেল তার। ভাঙা কাঁচগুলো ডিঙিয়ে ডিঙিয়ে তিনি বাইরে গেলেন ঝাঁটা আনতে। এই অদ্ভুত ফোন আসার ব্যাপারটা প্রায় মাস দুয়েক হলো শুরু হয়েছে। যেদিন গৌরাঙ্গ তার অফিস থেকে রিটায়ার করলেন সেদিন থেকেই। তবে রিটায়ার করলেন বলাটা পুরোপুরি সঠিক নয়। উনি স্বেচ্ছাবসর নিলেন, ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট যাকে বলে। আরও 7 বছর চাকরি ছিল ওর। সে যাকে কথা হচ্ছিল ওনার অবসর নেওয়ার দিন নিয়ে। অফিস থেকে সেদিন তিনি ওই 4টের মধ্যেই বাড়ি ফিরে এসেছিলেন। চমৎকার ফেয়ারওয়েল দেওয়া হয়েছে তাকে। একদিকে দীর্ঘ 27 বছরের কর্মক্ষেত্রের সঙ্গে সম্পর্কচ্ছেদের ব্যথা, অন্যদিকে সহকর্মীদের দেওয়া ভালোবাসার অঢেল উপহার। এই দুই সঙ্গে করে বেশ একটা দোঁয়াশলা মন নিয়ে তিনি ফিরছিলেন। ফেরার সময় তিনি যখন মাঝ রাস্তায়, তখনই লক্ষ্য করেছিলেন আকাশের কোণ কালো হচ্ছে ধীরে ধীরে। হায় বাবা, আয় হাত পার জ্বালা জুড়োক। মরশুমের প্রথম কালবৈশাখীকে এভাবেই সেদিন আহ্বান করে জানিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর সে আহ্বান যে এমন ভয়ঙ্করী রূপ নেবে তা তিনি ঘুণাক্ষরেও টের পাননি। বাড়ির উঠোনে পা দিতে না দিতেই শুরু হলো এলোপাথারি হাওয়া। আর ঘরে ঢুকে সবেই জামাটা ছাড়তে যাবেন, প্রকাণ্ড শব্দে একটা বাজ পড়ে আরম্ভ হলো ঝড়, সঙ্গে দোসর বৃষ্টি। বাইরে যেন প্রলয় শুরু হলো। এমন ঝড় বৃষ্টি বহুদিন হলো এই তল্লাটে হয়নি। রীতিমতো ভয় ধরিয়ে দেয়। জামাটা ছেড়ে হাত পা ধুয়ে রান্নাঘর থেকে কোনো রকমে 1 কাপ চা আর মুড়ি চানাচুর নিয়ে এসে ঘরের দরজা জানলা সেঁটে খাটে বসলেন গৌরাঙ্গ। ওর সর্বক্ষণের সঙ্গী বলাই আজ নেই, দেশের বাড়ি গেছে। বলেছিল আজই ফিরবে, কিন্তু এই অবস্থায় ফিরবে কি করে? এটা উচিত নয়। তাহলে রাতের খাবার কি হবে? সে যা হবার হবে, কিন্তু এখন যদি একবার বলাইকে ফোন করে বারণ করে দেওয়া যেত যাতে সে না ফেরে। কিন্তু এদিকে মোবাইলে সিগন্যাল নেই, আর ওদিকে ভাবতে ভাবতে ল্যান্ডফোনটা বেজে উঠল। বলাই নাকি? প্রায় তড়াক করে লাফিয়ে উঠে গিয়ে ফোনটা ধরলেন গৌরাঙ্গ। হ্যালো হ্যালো, আজকে কি ঝড় হবে? বাইরে ঝড়ের শোঁ শোঁ শব্দে প্রথম চোটে কিছু বুঝতেই পারলেন না তিনি। তাই প্রথমে কয়েকবার অ্যাঁ অ্যাঁ করলেন। তারপর শুনতে পেলেন যে অনেক দূর থেকে খুব কাতর এবং ক্ষীণ কণ্ঠে কেউ কথা বলছে, একটি মেয়ে। আচ্ছা, আজকে কি ঝড় আসবে? অপর প্রান্তে ঝড় হচ্ছে কিনা জানেন না গৌরাঙ্গ, শুধু তবু গলার স্বর কয়েক পর্দা চড়িয়ে তিনি বললেন, আসবে মানেটা কি? বাইরে তো মুষলধারে ঝড় বৃষ্টি হচ্ছে। ও ও মানে আপনি কোথায় থাকেন? ওখানে হচ্ছে না? আর আপনি আমাকেই বা ফোন করলেন কেন? শুধু শুধু কে আপনি? ওপারে খানিকক্ষণের নিস্তব্ধতা। এপারে তখনও তারস্বরে হ্যালো হ্যালো করে যাচ্ছেন গৌরাঙ্গ। তারপর হঠাৎই ওনাকে থামিয়ে দিয়ে ওপারে নারীকণ্ঠ বলে ওঠে, একটু দেখবেন, দয়া করে কোনো ক্ষতি হতে দেবেন না। এই কথার পরে কিছুক্ষণ আবার সব চুপচাপ। ফোনের লাইনেও শুধুই শোঁ শোঁ আওয়াজ।
গৌরাঙ্গ আরও 2-4 বার হ্যালো হ্যালো করেন। ভদ্রমহিলা কি বলতে চান তা জিজ্ঞেস করেন, কিন্তু আর কিচ্ছু শোনা যায় না। একটু পরেই লাইন কেটে যাওয়ার শব্দ শুরু হয়। গৌরাঙ্গ হতবাক হয়ে যান। কে ইনি? কি উদ্দেশ্য এই ফোনে? ফোনটা নামিয়ে রেখে তিনি আবার ডিভানে ফিরতে যাবেন, এমন সময় আবার গগনবিদারী শব্দে একটা বাজ। গৌরাঙ্গের মনে হলো সেই বাজ থেকে তৈরি হওয়া বিদ্যুৎ যেন ফোনের তার বেয়ে রিসিভারের মধ্যে দিয়ে এসে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল, এবং কয়েক লক্ষ ভোল্টের শখে উনি যেন ছিটকে সরে গেলেন ফোনের কাছ থেকে। আর রিসিভারটা হাত থেকে পড়ে গিয়ে ক্রেডল থেকে ঝুলতে লাগলো। গৌরাঙ্গ ফিরে আসেন ঝাঁটা নিয়ে। এসে দেখেন জিষ্ণু ইতিমধ্যেই ঘরে ঢুকে কাঁচ পরিষ্কার করতে লেগেছে। সেই দেখে হাঁ হাঁ করে উঠলেন তিনি। এ কি রে, খালি হাতে কাঁচ ধরছিস কেন? রক্তারক্তি হবে তো। গৌরাঙ্গের চেঁচানিতে প্রথমে সত্যিই চমকে ওঠে জিষ্ণু। হাতে ধরা কাঁচের টুকরোর কয়েকটা আবার হাত ফসকে পড়েও যায়। তারপর ধাতস্থ হলে মামার দিকে তাকিয়ে, আর পারা যায় না তোমায় নিয়ে, গোছের একটা এক্সপ্রেশন দিয়ে হাত বাড়ি ঝাঁটাটা নিয়ে কাঁচগুলো পরিষ্কার করতে থাকে সে। কখন উঠলি আজ? তুমি ওঠার আগেই। জগিংটাও সেরে এলাম। ও বাবা, জেটল্যাগ কেটেছে? কি যে বলো, 1 সপ্তাহ হয়ে গেল এসেছি, এখনো জেটল্যাগ কাটবে না? গৌরাঙ্গ হেসে ওঠেন। তারপর জিজ্ঞেস করেন, ফিরলি কখন? নতুন হওয়া চশমার ফাঁক দিয়ে মামাকে এক ঝলক দেখে নিয়ে জিষ্ণু বলে, যখন ফোনটা ভাঙতে গিয়ে ফ্রেমটা ভাঙলে তখন। হো হো করে হেসে ওঠেন গৌরাঙ্গ। কাঁচ টাচ পরিষ্কার করে ঘর এখন সাফ সুতরো। ইন্দ্রকুল আমার ছবির ফ্রেমটা ভেঙে যাওয়াতে ছবিটার কি গতি হবে ভাবতে ভাবতে হঠাৎ গৌরাঙ্গের মাথায় আসে, আরে আমার কাছেই তো আছে একটা নতুন ফ্রেম। ফেয়ারওয়েলে বাবা ব্রাসের কাজ করা দারুণ একটা ফটো ফ্রেম জিষ্ণুকে বের করে দেন তিনি। বাবা মার ছবিটা সেখানে যত্ন করে সাজিয়ে রাখে জিষ্ণু। জিষ্ণুর স্কুলে এখন সামার ভ্যাকেশন। আবার সেই অগস্টে স্কুল খুলে নতুন সেশন শুরু হবে। পড়াশোনার চাপ অতটা নেই এখন। তাই মামা বাড়িতে গরমের ছুটি কাটাতে সুদূর সিয়াটেল থেকে চন্দ্রকেতুগড় উড়ে আসা। মাসখানেক পর ফিরবে। অফিসের জন্য জ্যোতিরাদিত্য আসতে পারেনি এবার, বেচারা দাদাটা। এদিকেও গৌরাঙ্গও অফিস থেকে স্বেচ্ছাবসর নিয়ে বিঘেখানেক পৈতৃক চাষের জমিতে অর্গ্যানিক ভেজিটেবল ফার্ম করবেন বলে তোড়জোড় শুরু করেছেন। তাই এই ফার্মের কাজে আর ভাগ্নের সান্নিধ্যে ছুটির সময়টা তাঁরও কাটছে ভালো। মাঝে মাঝে এই অদ্ভুত ফোনের ব্যাপারটা ইস্যুতে যায় একটু। দোতলার বারান্দায় দুজনে ব্রেকফাস্ট করতে বসেছেন। ডালপুরি, ঘুগনি আর আম। সঙ্গে গৌরাঙ্গের জন্য চিনি দেওয়া লাল চা, আর বিষ্ণুর জন্য গ্রিন টি চিনি ছাড়া। গৌরাঙ্গের ভাষায় সবুজ রঙের গরম জল। আম বাদে বাকি জিনিসগুলো বলাই বানিয়েছে, তা বলাই বাহুল্য। ওই মহা দুর্যোগের 5 দিন পরে বলাই ফিরতে পেরেছিল এখানে। এই অঞ্চলে অজস্র গাছপালা, কাঁচা বাড়িঘর ভেঙেছিল, তবে প্রাণহানি হয়নি। কিন্তু বলাইয়ের দেশে বাজ পড়ে 3 জনের মৃত্যু হয়েছে। তার নিজের বাড়ির চালটাই তো উড়ে গিয়েছিল। সেসব শাড়ি টাড়ি তবে ফেরা। খেতে খেতে জিষ্ণু হঠাৎ জিজ্ঞেস করলো, আচ্ছা মামা, তোমার হিসেব আছে ঠিক কতবার তোমার কাছে এই ফোনটা এসেছে? গৌরাঙ্গ থালা থেকে মুখ না তুলেই বললেন, 8 বার। হিসেব আছে? জিষ্ণু অবাক। এবার গৌরাঙ্গ মুখ তুললেন। আজকে নিয়ে ঠিক 8 সপ্তাহ কমপ্লিট হলো। প্রতি সপ্তাহে একবার করে ফোনটা আসে, দিনে যে কোনো সময়। রোজই ওই এক কথা বলে, মানে ঝড় আসবে কিনা জিজ্ঞেস করে। মোরালেস। তবে তবে একবার বলেছিল, দেখবেন দেখবেন ওর বাসাটা যেন পড়ে না যায়, দেখবেন ডিমগুলো যেন ভেঙে না যায়। ডিম? ঘোড়ার ডিম। ডালপুরি শেষ করে গৌরাঙ্গ এবার আমের দিকে হাত বাড়ালেন, কিন্তু জিষ্ণুর ভেতরে খচখচানিটা মিটল না। সে খাওয়া থামিয়ে যে গিয়ে কথা বলছে। আচ্ছা, তোমার ব্যাপারটা উইয়ার্ড লাগছে না? কন্টিনিউয়াসলি একজন ফোন করে করে তোমায় এরকম অদ্ভুত সব কথা বলে যাচ্ছে। এবার খাওয়া থামান গৌরাঙ্গ। মুখ নিচু করেই কিছু যেন ভাবেন। তারপর খানিক অন্যমনস্ক হয়ে বলেন, উইয়ার্ড যে লাগছে না তা একেবারেই নয়, অবশ্যই লাগছে। কিন্তু কি বলতো, ফোনটা আসাতে আমার তো কোনো রকমের ক্ষতি হয়নি। তাই ওই নিয়ে আমি আর মাথা ঘামাইনি বেশি। বিরক্ত লাগলেও পাত্তা দিইনি। কিন্তু জিষ্ণুর কথা শুরুতেই থামিয়ে দিয়ে আবার গৌরাঙ্গ বলেন, প্রথমে কি ভাবছিলাম জানিস, কোনো বাচ্চা করছে ফোনটা, কিন্তু বার্থডে শোনার পরেই বুঝলাম বাচ্চা নয়। যে ফোন করছে তার বয়স হয়েছে, মানে বেশ ভালোই বয়স হয়েছে। তবে
তুমি ইগনোর করো মামা, ব্যাপারটা মোটেই এত সোজা নয়। কারোর তো কোনো ব্যাড ইন্টেনশন থাকতে পারে। কিছুক্ষণ জিষ্ণুর মুখের দিকে তাকিয়ে থাকেন গৌরাঙ্গ। তার 16 বছরের ভাগ্নের কথা বলায় তার বোনের ছায়া স্পষ্ট। তার মনে পড়ে খুব ছোট বয়স থেকেই পুলমাও এইভাবে যুক্তির পিঠে যুক্তি বসিয়ে কথা বলতে পারত। স্মৃতি থেকে ফিরে এসে গৌরাঙ্গ বলেন, তাহলে কি করতে বলিস? লেটস গো টু দ্য পুলিশ টু ট্রেস দ্য নাম্বার অ্যাট লিস্ট। ও না না, পুলিশে না, পুলিশের ছেলে আগে 36 ঘা হতো, এখন 72 ঘা হয়, পুলিশ না। আমার ছেলে মানুষই থেকে জিষ্ণু অবাক হয়ে তাকিয়ে থাকে। গৌরাঙ্গ আবার কথা বলে ওঠেন, আর তাছাড়া পুলিশ নাম্বার বের করতে পারবে না। সে আবার কি, পুলিশ পারবে না? কেন পারবে না? জিষ্ণু অবাক, কি করে পারবে বল? রাস্তায় যে জলের পাইপলাইনের কাজ হচ্ছে তার জন্য তো প্রায় 3-3.5 মাস হলো ফোনটা ডেট ছিল। এই তুই আসার দিন কুড়ি আগে সবই ঠিক হলো। আর এসে যতই ডেট থাক, পুলিশ একটা নাম্বার বের করতে পারবে না তাই হয় নাকি? ওদের অনেক টেকনিক। মামা, চায়ের কাপটা হাত থেকে নিয়ে সবাই প্রথম চুমুকটা দিতে যাচ্ছিলেন গৌরাঙ্গ, কিন্তু মাঝপথে কথা থামিয়ে জিষ্ণুর আচমকা চেঁচিয়ে ওঠাতে চুমুক তো দিতে পারলেনই না, উল্টে এমন চমকে উঠলেন যে কাপের চা প্রায় অর্ধেকটাই চলকে পড়ে গেল তাঁর জামায়। কোনো রকমে সামলে নিয়ে সামনের দিকে তাকিয়ে দেখেন প্রায় বিস্ফারিত চোখে তার দিকে চেয়ে আছে জিষ্ণু। কিন্তু গৌরাঙ্গ তখনও বুঝতে পারলেন না যে কোন সাংঘাতিক কথা তিনি বলে ফেলেছেন। 150 বছরের পুরনো হালদার বাড়িটা আজ ভাঙা শুরু হলো। প্রায় পোড়ো হয়ে যাওয়া হালদার বাড়ি। জিষ্ণুর মামা বাড়ির দক্ষিণ দিকে একটা বড়সড় পুকুর আছে। অবশ্য আছে বলাটা ভুল, ছিল কোনো এককালে। এখন সেটা মজা ডোবা। মাঝে সাঝে কেবল শাপলা ফুটতে দেখা যায় ডোবা ভর্তি কচুরিপানার মধ্যে। পুকুরটা এ বাড়ির খিড়কির দরজার ঠিক সামনে, আর পুকুরটা শেষ হলেই হালদার বাড়ির সীমানা শুরু। প্রায় 15 কাঠা জমির উপর দাঁড়িয়ে বাড়িটা, বলতে গেলে একটা প্রাসাদই। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিষ্ণু দেখছিল বাড়ি ভাঙার কাজ। এবারে যিনি অধুনা ওয়ারিশ, তিনি পরিবার নিয়ে বর্তমানে থাকেন জার্মানিতে, কিন্তু এখন তিনি দেশে ফিরেছেন এই ভাঙাভাঙির কাজ তদারকি করতেই। জমিটা তিনি প্রমোটারের হাতে তুলে দিয়েছেন, হাউজিং কমপ্লেক্স হবে। যাজ্ঞসেনী হালদার, অর্থাৎ সেই ওয়ারিশ, এই মুহূর্তে জিষ্ণুর মামার বাড়ি বৈঠকখানাতেই বসে গৌরাঙ্গের সঙ্গে কথা বলছেন। আপনি এতদিন ধরে দেশ ছাড়া, তবু বাংলাটা কিন্তু দিব্য বলেন, গৌরাঙ্গ বললেন যাজ্ঞসেনীকে উদ্দেশ্য করে। এতদিন কি বলছেন? আমার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা, কাজকর্ম সবই হামবুর্গে, এসে উত্তর দেন যাজ্ঞসেনী। সেই জন্যই তো বলছি, ব্যাপারটা রীতিমতো প্রশংসনীয়। বৈঠকখানায় বসে চা খাচ্ছিলেন দুজনে, খাওয়া শেষ হয়েছে। যাজ্ঞসেনী এবার উঠলেন। কলকাতায় ফিরতে হবে তাঁকে। ঘর থেকে বেরোবার আগে যাজ্ঞসেনী বললেন, আসলে কি বলুন তো, আমি তো এই জায়গায় আর কাউকেই চিনি না। আপনাদেরই যে চিনি তা নয়, তবে ওনার কাছ থেকে আপনাদের পরিবার সম্পর্কে অনেক কিছু শুনেছি, তাই আসা। আমার তো আর এদেশে সেটেল করার কোনো প্ল্যান নেই, তাই আপনি যদি আমাদের প্রাপ্য ফ্ল্যাটটা কিনে নিতেন। সবই বুঝতে পারছি ম্যাডাম, এবার গৌরাঙ্গ বলেন, কিন্তু আপনিও তো আমাকে দেখলেন, একা মানুষ আমি, থাকার মধ্যে দুটো ভাগ্নে, তারা আবার এর মধ্যে বিদেশে সেটেলড। এই অবস্থায় এত বড় একটা ইনভেস্টমেন্ট আমার কোন কাজে লাগবে বলুন? যাজ্ঞসেনী আর কথা বাড়ান না। তারা দুজনে বেরিয়ে পড়েন ঘর থেকে। বেরিয়েই দেখেন ছাদ থেকে নেমে আসছে জিষ্ণু। তাকে দেখে গৌরাঙ্গ বলেন, কি রে, এই রোদ্দুর ছাদে কি করছিলি? কিন্তু জিষ্ণু কিছু বলার আগে যাজ্ঞসেনী কথা বললেন, তোমার সঙ্গে তো ভালো করে কথাই বলা হলো না। চলুন তাহলে আপনাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিই, এসে বলল জিষ্ণু। গৌরাঙ্গকে বিদায় জানিয়ে যাজ্ঞসেনী বেরিয়ে পড়লেন, সঙ্গে জিষ্ণু। হালদার বাড়ির সিংহ দরজার সামনে যাজ্ঞসেনীর গাড়িটা পার্ক করেছিল। জিষ্ণুর মামা বাড়ি থেকে বেরিয়ে পুরো পুকুরটাকে ঘুরে তবে হালদার বাড়ি, বেশ খানিকটা পথ। জিষ্ণু সেই পর্যন্ত সঙ্গ দিল যাজ্ঞসেনীকে, এবং যাজ্ঞসেনী তার ঠিকুজিগুলো জানতে চাওয়ার আগেই জিষ্ণু কতগুলো প্রশ্ন করতে শুরু করলো তাকে। কিছু হিসেব চট করে মিলিয়ে নিতে হবে। আচ্ছা, সম্পর্কে উনি আপনাদের ঠিক কে হতেন? জিষ্ণু প্রশ্ন করে। হাঁটা থামিয়ে দেন যাজ্ঞসেনী। কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, অত্যন্ত অন্যায় হচ্ছে জানো, কিন্তু বিশ্বাস করে আমি ঠিক জানি না যে কি সূত্রে উনি আমাদের পরিবারের সাথে জড়িত ছিলেন। আপনি তো তখন বললেন যে উনি হালদার ছিলেন না, তার মানে কি উনি আপনাদের
আত্মীয় ছিলেন না? কিছু মনে করবেন না, আশ্রিত ছিলেন কি উনি? না না, তা নয়। আমার বাবা ওনাকে বড় পিসি বলে ডাকতেন, সেই সূত্রে আমি বড় ঠাম্মি বলতাম। কিন্তু কি সম্পর্ক, মানে এই পর্যন্ত বলে ঠোঁট উল্টান যাজ্ঞসেনী। আর জিষ্ণু জিজ্ঞেস করে, ওনার বয়স কত হয়েছিল? 97। আচ্ছা, এখান থেকে হঠাৎ করে হামবুর্গে গিয়ে সেটেল করলেন কেন উনি? উনি তো নিজের ইচ্ছেতে করেননি, ওনার গোটা পরিবারটাই তো চলে গেল ওখানে। যতদূর মনে পড়ছে বোধ হয় 1930 নাগাদ, তখন ওনার বয়স 9 বছর। 9 বছর। আর আমার বাবা যখন 22 বছর বয়সে জার্মানি গেলেন তখন ওদের বাড়িতেই উঠলেন, পরে অবশ্য বাড়ি বদলান। কিন্তু উনি আমাদের পরিবার সম্বন্ধে এত কিছু জানলেন কি করে? সে না জানার কি আছে বলো? ছোটবেলার কিছুটা হলেও তো উনি কাটিয়েছিলেন এখানে। হাঁটতে হাঁটতে ওরা হালদার বাড়ির সামনে চলে এসেছিল। যাজ্ঞসেনী গাড়ির কাছে এলেন, একটু দাঁড়ালেন, কিছু যেন ভাবলেন, তারপর আবার বিষ্ণুর দিকে ফিরে বললেন, একটা কথা বলবো, তোমার হয়তো অদ্ভুত লাগতে পারে, বলুন না। আমি তো বেশি আসতে পারবো না এখানে, তুমি কিংবা তোমার মামা মাঝে মাঝে যদি বাড়ি ভাঙার সময় এখানে আসো, মানে পারবে? তোমাদের সময় মতো এলেই হবে। কেন বলুন তো? জিষ্ণু সন্দিগ্ধ। কিভাবে যে বলি, ইতস্তত করেন যাজ্ঞসেনী। বড় ঠাম্মি মারা যাবার আগে, মানে কোমা থেকে ফিরে আসার পর বেশ কয়েকবার গুপ্তধন গুপ্তধন আওড়াচ্ছিলেন। ইস, আমি কি পাগলের মতো কথা বলছি দেখো, হেসে ফেললেন যাজ্ঞসেনী। আমি কি আশা করছি যে 150 বছরের বাড়ি ভাঙতে ভাঙতে মাটি তলা থেকে ঘরা ঘরা সোনাদানা মোহর এইসব বেরোবে? শিট, সাচ ননসেন্স আই অ্যাম। বাধ্য বাধ্য, আমি আসি এখন, কেমন? এই বলে জিষ্ণুর গাল ধরে আদর করে দিয়ে যাজ্ঞসেনী গাড়িতে উঠে চলে গেলেন। কিন্তু উনি যা বলে গেলেন, যে গুপ্তধনের কথা শুনিয়ে গেলেন, তা যে একেবারেই মিথ্যে নয় সেটা জিষ্ণু জানেন। জানেন গৌরাঙ্গ গুপ্তধন ছিল, সেটা কি এবং তা কোথায় ছিল তাও তারা জানে। সেদিন কিছুক্ষণের জন্য গৌরাঙ্গ কথা বলার অবস্থায় ছিলেন না। জিষ্ণু যেটা একবার শুনে বুঝতে পেরে গেল, এতদিন ধরে তিনি তা ধরতেই পারলেন না। রাস্তায় যে জলের পাইপলাইনের কাজ হচ্ছে, তার জন্যে প্রায় 3-3.5 মাস হলো ফোনটা ডেড ছিল। জিষ্ণু আসার ঠিক 20 দিন আগে সেটা ঠিক হলো। তার মানে প্রথম 4টে কল এসেছিল যখন ফোনটা ডেড ছিল তখন। কিন্তু চূড়ান্ত হলেও কি, এখন প্রায় সমস্ত কথোপকথনই মোবাইলে সারেন বলে ল্যান্ডফোনের প্রয়োজন তেমন হয় না গৌরাঙ্গের। কিন্তু প্রতি সপ্তাহে যখন কেবল একবার করেই ফোনের রিং বাজছিল এবং এপার থেকে শোনা যাচ্ছিল সেই রহস্যময় স্বর, তখনও গৌরাঙ্গের মাথায় এলো না যে অকেজো দূরভাষ যন্ত্রে কিভাবে ফোন আসতে পারে, নাকি কেবলমাত্র নির্দিষ্ট সেই সময়টুকুর জন্য ইচ্ছাকৃতভাবে গৌরাঙ্গের মাথা থেকে মুছে দেওয়া হচ্ছিল মানুষের সাধারণ বিচারবোধ। কিন্তু কি উদ্দেশ্যে এবং কিভাবেই বা? জলখাবার খেতে খেতে সেদিন ব্যাপারটা ধরা পড়ল। সেদিনকেই আবার শেষ রাতের দিকে ফোনটা এলো। সেদিন গোটা রাত গৌরাঙ্গ প্রায় বিনিদ্র কাটিয়েছেন, ঠায় বসেছিলেন খাটে। যেদিন প্রথম আসে ফোনটা, সেদিন বাইরে চলছিল প্রলয়ঙ্করী দুর্যোগ। আর আজ ঘরে দুটো ফ্যান চালিয়েও গৌরাঙ্গ ঘামছেন। অদ্ভুত একটা গুমট করে আছে বাইরে, একটু হাওয়া নেই, একটা যেন অমঙ্গল, কোথাও যেন অশুভ কিছু ঘটছে। পরিবেশে যেন তারই ইঙ্গিত। দেওয়ালে ঠেস দিয়ে বসে থাকতে থাকতে খুব স্বাভাবিকভাবেই চোখটা বুজে এসেছিল গৌরাঙ্গের। হঠাৎ ফোনটা বেজে ওঠে। তার মনে হয় উনি যেন আবার বিদ্যুৎস্পৃষ্ট হলেন। গাছ হারা দিয়ে উঠে বসেন তিনি। সেদিন জিষ্ণুও গৌরাঙ্গের ঘরেই শুয়েছিল, মাটিতে বিছানা করে। সেও উঠে বসে, দেখে বিস্ফারিত চোখে মামা ফোনের দিকে তাকিয়ে বসে আছে। ফোনের রিংটা অনবরত বেজেই চলে। সাধারণ কল এলে যেটা হয় না, কয়েকবার বাজার পরেই তা থেমে যায়। জিষ্ণু বলে, যাও মামা, ফোনটা ধরো। ইউ ডোন্ট হ্যাভ এনি আদার অপশন। এটা ওই কলটাই এসেছে। গৌরাঙ্গ সত্যিই বোঝে না যে আর কোনো উপায় নেই। খুব ধীরে ধীরে বিছানা থেকে নেমে ফোনের কাছে যান তিনি। ধীরে ধীরে রিসিভারটা তুলে কানে লাগান। প্রথমে গলা দিয়ে স্বর বেরোয় না, পরের বার বেরোলেই স্পষ্টতই গলা কেঁপে যায়। হ্যাঁ, হ্যালো। ফোনের ওপারে কিছুক্ষণ স্তব্ধতা।
গভীর অন্ধকার সুড়ঙ্গের মতো শূন্য মনে হয় সেই স্তব্ধতাকে। কিছুক্ষণ পর হঠাৎ সেই সুড়ঙ্গ থেকে যেন ছেঁড়া ছেঁড়া স্বর বেরিয়ে আসে, কিন্তু এবারে স্বর আর কোনো বৃদ্ধার ছিল না। ঠিক যেন একটি চপলমতি শিশুকন্যা কোন সুদূর থেকে কথা বলছিল গৌরাঙ্গের সঙ্গে। আমি চলে যাচ্ছি আজ। মা বলে ভিটেতে ঘুঘুর বাসা রাখতে নেই, কিন্তু ও কোথায় যাবে বলো? আর কদিন পরেই তো ডিম ফুটে বাচ্চাগুলো বেরোবে। ওর বাসাটা যদি এখন ভেঙে দিই তখন ও কোথায় থাকবে বলো? তাই আমি একটা কাজ করেছি। আমি তো খুব ভালো গাছ বাইতে পারি, তাই তোমাদের বাড়ির পাশে যে মস্ত মেহগিনি গাছটা আছে, আমি তার মগ ডালে বাসাটাকে বেঁধে দিয়েছি। আমার একটার উপরে এত মোটা চেন ছিল, সেইটা দিয়ে অনেক পাতা দিয়ে ঢেকে দিয়েছি। যেভাবে গুপ্তধন লুকিয়ে রাখতো রাজা বাদশাহরা, ঠিক সেইভাবে লুকিয়ে রেখেছি যাতে কেউ না দেখতে পায়। কিন্তু ভয় করছে জানো, যদি ঝড় আসে, যদি বাসাটা পড়ে যায়। তোমার নাম কি? গৌরাঙ্গর হাত পা ঠান্ডা হয়ে আসছে। প্রশ্নটা তিনি কোনো রকমে করেনি। সুধা, সুধাময়ী চট্টোপাধ্যায়। এবং এরপরে গৌরাঙ্গকে আর কোনো কথা জিজ্ঞেস করতে হয় না। সুধাময়ী আপনা থেকেই নিজের সম্বন্ধে অনেক কথা বলে যেতে থাকে অনর্গল, এবং বলতে বলতে কথার মাঝপথে আচমকাই ফোনটা কেটে যায়। ভোর হতে আর কিছুক্ষণই বাকি ছিল। মামা কিংবা ভাগ্নে কারোরই আর ঘুম আসে না বাকি রাতটা। পৃথিবীতে এমন ব্যাখ্যার অতীত ঘটনাও ঘটে তাহলে? যাদের বিশ্বাস না করা তারা তো করবেনই না, কিন্তু যারা এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন, ভুক্তভোগী হয়েছেন এই ধরনের অকল্পনীয় পরিস্থিতি, তাদের তো বিশ্বাস না করে কোনো উপায় নেই। অথচ বিশ্বাস করতেও যে মন সায় দেয় না। গৌরাঙ্গ এবং জিষ্ণুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা ওই ফোনের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যেতে পারত, কিন্তু তা হয়নি। উপসংহার বাকি ছিল তখনই। ওই শেষ রাতের ফোন যেদিন এলো, তার ঠিক 3 সপ্তাহের মাথায় কলকাতা থেকে গৌরাঙ্গের এক পরিচিত জানালেন, জার্মানি নিবাসী এক ভদ্রমহিলা গৌরাঙ্গের সাক্ষাৎ প্রার্থী। কলকাতা নিবাসী ভদ্রলোক গৌরাঙ্গ এবং সেই প্রবাসী ভদ্রমহিলা ঘটনাচক্রে দুজনেরই পরিচিত। একদিন খুব সকালবেলায় নিজেই গাড়ি ড্রাইভ করে ভদ্রমহিলা অর্থাৎ যাজ্ঞসেনী হালদার উপস্থিত হলেন চন্দ্রকেতুগড়। উদ্দেশ্য, উত্তরাধিকার সূত্রে পাওয়া 15 কাঠা জমির ওপর নির্মিত প্রাসাদোপম তাঁদাই যে পারিবারিক বাড়ি, তাকে প্রমোটারের হাতে তুলে দেওয়া। সেই নিয়েই গৌরাঙ্গের সঙ্গে বৈষয়িক আলোচনা। ওই ভুতুরে কিংবা অদ্ভুতুরে ফোন সেই রাতের পর থেকে আর আসেনি, ফলে গৌরাঙ্গের মানসিক অবস্থা ততদিনে স্বাভাবিক। স্বাভাবিকভাবেই তিনি যাজ্ঞসেনীর সঙ্গে কথা বলতে শুরু করেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ যা ভাবে তা হয় না, আর যা ভাবে না সেটাই ঘটে। যাজ্ঞসেনী বলতে থাকেন, বড় ঠাম্মি প্রায় 3 মাস কোমায় ছিল। তারপর যেদিন মারা গেলেন তার ঠিক 2 ঘন্টা আগে উনি কোমা থেকে বেরিয়ে এসেছিলেন। এরপর খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন করেন গৌরাঙ্গ, খুবই স্বাভাবিকভাবে, আচ্ছা ওনার নামটা কি ছিল? সুধাময়ী চট্টোপাধ্যায়। ফেলে যাওয়া ভালোবাসা, ছেড়ে যাওয়া মায়া, মনের কোন গহীনে বাসা বেঁধে থাকলে মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়েও মানুষ তাকে নিয়ে এভাবে ভাবতে পারে। কিন্তু শুধু কি মৃত্যুর দরজায় দাঁড়িয়ে থাকা, যেখানে মানুষটার চেতনাটাই লুপ্ত হয়ে যায়? কিংবা চেতনা হয়তো থাকে, কিন্তু শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে সেই চেতনার বহিঃপ্রকাশ ঘটাতে পারে না মানুষ? সেক্ষেত্রে পৃথিবীর সম্পূর্ণ অন্য গোলার্ধে উপস্থিত থাকা একটা মানুষের সঙ্গে দিনের পর দিন এই যে যোগাযোগ, তাকে কি বলা হবে? টেলিপ্যাথি, নাকি অন্য অনাবিষ্কৃত তরঙ্গের মাধ্যমে যোগাযোগ? উফ, আর পারছে না ভাবতে, মাথা ঘুরে যাচ্ছে জিষ্ণুর। ওই অদ্ভুত ফোনের কথা যাজ্ঞসেনীকে তারা ঘুণাক্ষরেও জানতে দেয়নি। তিনি চলে যাওয়ার পরে গৌরাঙ্গের বক্তব্য এবং যাজ্ঞসেনীর কাছ থেকে পাওয়া তথ্য মিলিয়ে জিষ্ণু দেখল, যেদিন প্রথম সেরিব্রাল অ্যাটাক করে কোমায় চলে যান সুধাময়ী, সেদিনই প্রথম ফোনটা আসে গৌরাঙ্গের কাছে। আর সেদিনেই এখানে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছিল, এবং শেষ যেদিন ফোনটা আসে সেদিন সুধাময়ী মারা যায়। জিষ্ণু আজ ফিরে যাবে, রাত্রিবেলায় ফ্লাইট, সকালবেলাতেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে সে। তারপর বিকেলবেলায় এয়ারপোর্ট যাত্রা। সঙ্গে অবশ্য গৌরাঙ্গ যাবেন। দেখতে দেখতে কোথা দিয়ে যে 1টা মাস কেটে গেল যেন টেরই পাওয়া গেল না। একটা টর্নেডো বয়ে গেল যেন এই 1টা মাস জুড়ে। কিন্তু এর মধ্যে জিষ্ণু একটা কাণ্ড করে বসেছে, মামাকে না জানিয়ে।
গৌরাঙ্গ একদিন বাড়ি ছিলেন না, সেই সুযোগে জিষ্ণু তাদের বাড়ির পাঁচিল ঘেঁষা মেহগিনি গাছটায় চড়ে বসে। কিন্তু কি আশায় সে চড়েছিল গাছে? তার কি ধারণা ছিল যে শতাব্দী প্রাচীন গাছের শাখা প্রশাখার আশ্রয় প্রায় 90 বছর আগে ফেলে যাওয়া মা ঘুঘু পাখি তার সন্ততিদের নিয়ে সুখে দিনাতিপাত করছে? না, সেই আশা জিষ্ণুর অবশ্যই ছিল না। তবু চড়ে বসে এবং যথারীতি কিছুই পায় না। জিষ্ণু নেমে আসতে চায়, আর নেমে আসতে গিয়ে গাছের ডালে ঝাঁকুনি লেগে হঠাৎ তার কাঁধের ওপরে ভারী মতন কি যেন একটা পড়ে। জিষ্ণু তাকিয়ে দেখে সেটা একটা মোটা চেন, কোনো ধাতুর তৈরি, কিন্তু কি ধাতু বোঝা যাচ্ছে না, কারণ সেটা কালো হয়ে গেছে। হঠাৎ জিষ্ণুর মনে পড়ে সেই ফোনের কথা। আমি মগডালে বাসাটাকে বেঁধে দিয়েছি, আমার একটার উপরে এত মোটা চেন ছিল, সেইটা দিয়ে। জিষ্ণু বাড়ি ফিরে এসে চেনটাকে পরিষ্কার করে। রূপও ফিরে পায় তার আসল রূপ। রোদ লেগে তার গা থেকে আলো ঝিলিক দিয়ে ওঠে। সত্যি, সুধা তাদের ভোলেনি। তার পাখি বন্ধুর কাছে ফিরে আসার স্বাদ মৃত্যু তাকে তাড়া করে গেছে। দোতলার বারান্দায় দাঁড়িয়েছিল জিষ্ণু। সকাল 8টা বাজে। মামা গাড়ি রাখতে গেছে, একটু পরেই বেরোবে। হঠাৎই আকাশের দক্ষিণে চোখ যায় তার। আকাশের রং যেন হালকা ধূসর লাগছে না? মেঘ করছে। বৃষ্টি আসবে না তো? ঝড় উঠবে কি? নমস্কার।